নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আজ সাফ কথায় আমরা আবারও আলোচনা করতে চলেছি ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে যে সমস্ত টানাপোড়েন চলছে তা নিয়ে। মূলত ইউনুসের বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? ইম্পোর্ট পারমিট বা আইপি বাতিলে একেবারে সীমান্তে পচে যাচ্ছে পেঁয়াজ, মাথায় হাত পড়েছে আমদানি রফতানি ব্যবসার সঙ্গে জড়িতদের। এদিকে চলতি মাসেই বাংলাদেশের স্বাধীনতা দিবস, কিন্তু সে দেশে কান পাতলেই এবার শোনা যাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। তাহলে কি ফের পাক দাসত্বে ফিরতে চাইছে বাংলাদেশ? এদিকে বাংলাদেশের ভারত বিরোধী অবস্থানের মধ্যেই দিল্লি থেকে এবার পুশব্যাক হওয়া সোনালী খাতুনের জামিন। চাঁপাইনবাবগঞ্জের আদালতে জামিন সোনালী সহ 5 জনের। চলতি সপ্তাহেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সোনালীদের, এবং এই মুহূর্তে সমস্ত আপডেটের দিকে আমরা নজর রাখবো। শোনাবো আপনাদের প্রত্যেকের বাইট, যেখানে ইতিমধ্যেই যে তরজা শুরু হয়ে গিয়েছে। একদিকে সীমান্তে যারা রফতানি এবং আমদানি ব্যবসায়ীরা রয়েছেন তাদের মাথায় হাত পড়েছে, কারণ পৌঁছে যাচ্ছে প্রায় শয়ে শয়ে পেঁয়াজ। অন্যদিকে আমরা যদি নজর রাখি, সোনালী খাতুন, যাকে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছিল, এবার সেও জামিন মুক্ত হয়ে দেশে ফেরার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে যদি আমরা নজর রাখি, এবার চলতি সপ্তাহেই কিন্তু বাংলাদেশে শোনা গেছে পাকিস্তানের জিন্দাবাদ স্লোগান। এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই মাঠ ভরপুর, হয়তো 10-15 মিনিট পরে আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা বাজারে এখনো আছেন, আসেন নাই, আল্লাহর রাস্তে আমাদের বিদেশিকারী সাহেবরা এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই মাঠ ভরপুর, হয়তো 10-15 মিনিট পরে আরো জোরে হবে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা বাজারে এখনো আছেন, আসেন নাই, আল্লাহর রাস্তে আমাদের বিদেশিকারী সাহেবরা এসে গেছেন এবং যারা দাঁড়িয়ে আছেন এখনই মাঠ ভরপুর, হয়তো 10-15 মিনিট পরে আরো জোরে হবে পাকিস্তান। আপনারা শুনলেন, এইভাবেই কিন্তু বাংলাদেশে পাকিস্তানের জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে ইতিমধ্যে সোনালী খাতুন তিনিও কিন্তু বাংলায় ফিরে আসার চেষ্টা করছেন, তিনি রয়েছেন সেই পথে। এবং সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, যে তার পরিবারের লোকজন কি বলছেন এবার তাকে নিয়ে। আজকে আমাদের জামিন হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির লেগে। আজকে আমরা জেল থেকে বের হচ্ছি, আমাদেরকে জামিন করলে আমাদেরকে দেশ ফিরাবের করেন, ব্যবস্থা করেন, আমরা দেশ যেতে চাই। আমাদের খুব সমস্যা হচ্ছে, প্রেগনেন্ট আছে, পেটে বাচ্চা আছে, আর খুবই সমস্যা হচ্ছে। মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ, আমাদেরকে এখান থেকে নিয়ে চলেন, আমরা দেশ যেতে চাই। দিল্লি পুলিশ কেন ধরেছিল? দিল্লির পুলিশ ধরেছিল, আমরা বাংলা কথা বলছিলাম, কাজে গেছিলাম, সেই লেগে আমাদেরকে ধরে আমাদেরকে এদিকে পুষিং করেছিল। আর আমরা কোনো জুলুম করিনি, কোনো গুনাহ করিনি। এখন আমরা কীভাবে আমরা বাড়ি যাবো, এটা আপনারা দেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি আমাদেরকে এখান থেকে বের করেন, এই দেশ থেকে আমাদের দেশ ফিরিয়ে দেন। আপনারা শুনলেন, এইভাবেই কিন্তু সোনালী খাতুন শুধু নয়, তার সঙ্গে আরো অনেক মানুষজন রয়েছেন, শিশুরাও রয়েছেন, কিন্তু তাদেরকে এবার পুশব্যাক করে দেওয়া হয়েছিল বাংলাদেশে। মূলত শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কি পুশব্যাক? কেন এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রক, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে কি কোথাও গিয়ে টানাপোড়া চলছে বোঝাপড়ার? আমরা জানবো বিস্তারিত। আজকে সাফ কথায় আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, এবং প্রথমেই আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গিয়েছেন ত্রিপুরা থেকে অমিতাভ চক্রবর্তী, যিনি একজন প্রাক্তন শিক্ষক এবং একই সঙ্গে বুদ্ধিজীবী। অমিতাভ বাবু, আপনাকে নিউজ লাইভ বাংলায় স্বাগত জানাচ্ছি আজকের সাফ কথায়। যেখানে এই যে ঘটনা, আমরা যদি নজর রাখি, বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে দীর্ঘ কয়েকদিনের যে পরপর যা যা আপডেট উঠে আসছে, টানাপোড়েন চলছে, আর তার মধ্যে যদি নজর রাখি, এবার বাংলাদেশে পাকিস্তানের জয়ধ্বনি, এবং তারপর ভারতের বাংলার মহিলাকে এবার দিল্লিতে তিনি পরিচারিকা হিসেবে কাজ করতেন, এবং তাদের সঙ্গে অন্যান্যরাও রয়েছিলেন। বাংলায় কথা বলার জন্য তাদেরকে বাংলাদেশে পুশব্যাক, এবং একই সঙ্গে যদি আমদানি রফতানির দিকে দেখি, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়ছে ব্যবসায়ীদের মধ্যে। কি বলবেন, কোথাও গিয়ে একটা বোঝাপড়ার টানাপোড়েন চলছে? এই
পরিস্থিতি যদি আরো এগিয়ে যায় তাহলে আগামীতে তো বিপদ আরো ঘনাবে। না, নমস্কার জানাচ্ছি সবাইকে। তো এখানে একটা বিষয় বুঝতেই হবে যে টানাপোড়েন তো যথেষ্টই রয়েছে। তো যেখানে এই যে পাকিস্তানপন্থী একটা ব্যবস্থা সেখানে কিন্তু অনেক দিন ধরেই চলছে, এটা কিন্তু নতুন কিছু না। আমি আপনাকে একটা বলতে পারি, আমি 88 সালে তখন এশিয়া কাপ হয়েছিল। এশিয়া কাপে একটা ভারত পাকিস্তান খেলা ছিল। তো ভারত পাকিস্তান খেলা আমি মাঠে সেখানে ছিলাম, ঢাকায় ছিলাম সেদিন। আমি সেখানে দেখেছি যে সব পাকিস্তান সাপোর্টার, সমস্ত বেশিরভাগ সাপোর্টার, এবং এখনকার মতো তো ফ্ল্যাগ ট্যাগ নিয়ে যেত না তখন। তো একমাত্র তখন সম্ভবত সেলিম মালিক আউট হওয়ার পরে আমি হঠাৎ করে, তখন আমিও তরুণ, আমি খুশি ব্যক্ত করেছিলাম। এবং তারপর আমার উপরে যেরকম একটা মানে একটা মব লিঞ্চিংয়ের মতো কাজ, মানে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, তার আমার একটা আছে। কিন্তু সেখানকার তখনকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ শিক্ষার্থী আমাকে করেছিল। এবং তার সাথে আমি কথা বলতে গিয়ে বুঝেছি যে এখানে অলরেডি এই যে মাদ্রাসাগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে, মাদ্রাসাগুলোর মধ্যে এই পাকপন্থী একটা ব্যবস্থা কিন্তু অনেক আগে থেকেই চলছে। তো অতএব এখানে পাকিস্তানের যে এই যে কার্যক্রম, আইএসআইয়ের যে কার্যক্রম, তারা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু চালিয়ে যাচ্ছে, অনেক আগে থেকে চালিয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু আস্তে 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 তারা করতে গিয়ে, এবং গত বছর 2024-এর যে 5ই অগাস্ট তারিখে তারা সেখানে সফলকাম হয়, এবং সেখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটার তিক্ততার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। তার পরবর্তী সময়ে যে ক্ষত হয়েছে সম্পর্কের মধ্যে, সম্পর্কের ক্ষেত্রে যে ক্ষতটা সৃষ্টি হয়েছে, সেই ক্ষত কিন্তু কোনো মলমেই কিন্তু সারছে না। হ্যাঁ, কারণ হঠাৎ করে কোনো একটা অদৃশ্য শক্তিতে বলিয়ান হয়ে ইউসুফ সাহেবের খালি দেখলাম সেভেন সিস্টার্সের প্রতি ওনার একটা আলাদা একটা নজর রয়ে গেছে। উনি কথায় কথায় চিকেন নেকের হুমকি দেন। হ্যাঁ, অর্থাৎ ওই ক্ষেত্রে ভারত যদিও অনেকটা সংযত, তারপরেও কিন্তু ভারতের পক্ষ থেকে চেষ্টা চলেছিল যে কতটা করা যায়। দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সোনালী খাতুনের যেটাকে বাংলাদেশের ভাষায় পুশ-ইন এবং ভারতের ভাষায় যেটা পুশ ব্যাক করা হয়েছিল, সেটা ঘটনা তো এটা সত্যি। লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশি, বিশেষ করে মুসলমান, যারা সিএ এর পরে কোনো ক্রাইটেরিয়াতেই ভারতের নাগরিক হতে পারেন না, তাদেরকে কিন্তু বের করতেই হবে। সেই ক্ষেত্রে বের করতে গিয়ে হয়তোবা কোনো একটা ভুলে, কোনো একটা যোগাযোগের একটা কোনো ঘাটতির জন্য, হ্যাঁ, বা কোনো একটু সমন্বয়ের ক্ষেত্রে আমার প্রশ্নটা এখানে, এই যে ভুলগুলো হয় মূলত কাদের জন্য এই ভুলগুলো হচ্ছে? কারণ এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে অনেক মানুষই রয়েছেন যারা কিন্তু ভারতেরই নাগরিক, কিন্তু তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন কোথায় কাজের গলদ বা কোথায় আমাদের ডেভেলপমেন্ট আনা উচিত? না, প্রথমে আমি বলছি যে অনেকেই কথাটার উপর আমার আপত্তি আছে। আপনি সোনালী খাতুনদের দেখবেন, এটা 4-5টা ঘটনা, 4-5টা বা 6-7টা আসামে এরকম একটা ঘটনা ঘটেছে। তো বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে সেটা ওখানকার কোর্ট থেকে মানে দাবি জানানো হয়েছে, ভারতকে বলা হয়েছে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বিভ্রান্তিটা কোনো একটা জায়গাতে হচ্ছে যেটা একদম নিচু স্তরে হচ্ছে, খুব উঁচু স্তরে যে হচ্ছে তা না। হ্যাঁ, এবং উঁচু স্তরে যখন যেটা যাচ্ছে, হ্যাঁ, সেটা একদম কূটনৈতিক স্তরে যখন যাচ্ছে, তখন কিন্তু সেটা মানে সংশোধন করে নেওয়া হচ্ছে এবং তাদের কিন্তু ফিরিয়ে নেওয়া হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে। কিন্তু একটা যেখানে যারা এটা করে, অর্থাৎ যারা বাছাই টাছাই করছে, তাদের ক্ষেত্রে হয়তোবা কিছুটা বিভ্রান্তি হতে পারে। হয়তোবা যেসব পেপারসগুলি লাগে, যেসব সাপোর্টিং পেপারসগুলি লাগে, সেগুলি হয়তোবা যথাযথ ছিল না, বা সেখানে তথ্যগত কিছু অসঙ্গতি ছিল, এইসব ক্ষেত্রে হয়ে যেতে পারে। এবং সেটা দেখবেন, এটা তো 1%ও না, এটা তো
হাজার হাজারের মধ্যে মাত্র 3-4টে, এটা তো মনে নগণ্য, কিন্তু হয়ে অমিতাভ যেতে পারে। বাবু, এবং এখানে সবচেয়ে প্রশ্ন বড় হচ্ছে, ভারতের এখানেই প্রশ্ন হ্যাঁ। হচ্ছে অন্য ভাষার ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু আমরা খুব কমই দেখছি, সচরাচর যা দেখা যাচ্ছে বাংলায় কথা বললেই কেন বাংলাদেশি তকমা। আমরা জানি যে বহির্রাজ্যে বিভিন্ন শ্রমিকরা যান, কাজ করেন, কিন্তু তাদের তো এই ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না, তাহলে বাংলা ভাষাকেই কেন এইভাবে বারবার বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে? স্বাভাবিকভাবেই, কারণ অনুপ্রবেশটা হচ্ছে ভারত থেকে, আর সরি বাংলাদেশ থেকে অনুপ্রবেশটা হচ্ছে, আর বাংলাদেশের ভাষা হচ্ছে বাংলা। তো আমাদের যে ভাষা, আমরাও বাংলা বলি। এবং সবচেয়ে বড় ব্যাপার কি, আমার ব্যক্তিগতভাবে এরকম অভিজ্ঞতা আছে, আমি ত্রিপুরাতে গেছি, আমাদের যে ভাষার অ্যাকসেন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে মিলে, ফলে আমাদের নিয়েও কিন্তু ওরা বিভ্রান্ত হন। হ্যাঁ, তো এরকম হতেই পারে। তো যেহেতু বাংলাদেশের থেকেই অনুপ্রবেশটা ঘটছে, অতএব প্রশ্নগুলি বাঙালিদের এগুলি উত্তর দিতেই হবে যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হয়। এটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে, অনেকের মধ্যে অভিযোগ আছে। হ্যাঁ, কিন্তু প্রকৃত ভারতীয় যারা, তাদের কিন্তু প্রশাসনকে কিন্তু মানে সহযোগিতা করে যেতে হবে। তারা বারবার প্রশ্ন করবে, বারবার পেপারস যাবে। আমাদের কাছে আছে, আমরা পেপার দিতে পারবো না কেন? আমরা পেপার দেবো না কেন? আমাদের তো একটা হোটেলে ঢুকতে গেলেও আমাদের পেপার দিতে হয়। ভারতে থাকবো আমরা, আমার যদি ভারতীয় হই, তো আমার তো সাপোর্টিং পেপার নিশ্চয়ই আছে, আমি দেখাবো না কেন? আমরা আপত্তি কি এর মধ্যে? আমার এত কি সেন্টিমেন্ট, এত কি মানে যে না কেন দেখাবো? আমাদের বাংলা বলে, এইসব বাংলা বলেই তো, কারণ আমাদের যেখান থেকে আসছে ওরাও বাংলাদেশি, যারা ওরাও তো বাংলায় কথা বলে। অর্থাৎ সেক্ষেত্রে হ্যাঁ, এখানে অন্য ভাবনার কিছু সুযোগ নাই। প্রশাসনকে কিন্তু আমাদের সহযোগিতা করতে হবে দায়িত্বশীল নাগরিক হিসেবে। কিভাবে? আর এবার যদি আমরা কথা বলি এই যে আমদানি রফতানি নিয়ে, যেখানে এবার ব্যবসায়ীরা বিপদের সম্মুখীন হচ্ছেন। একদিকে আমরা জানি যে বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু ভারত থেকে সমস্ত আমদানি বন্ধ করে দিয়েছে, এবং সেক্ষেত্রে যদি আমরা এই নজর রাখি পেঁয়াজের দিকে, যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে, যেভাবে পেঁয়াজ পড়ছে বাংলায়, যেহেতু রফতানি করা যাচ্ছে না, এবং বাংলাদেশ তাহলে এবার আগামীতে কি পদক্ষেপ নেবে? কারণ তারা কি এবার ঘুর পথে পাকিস্তান হয়ে বা দুবাই হয়ে সেই রফতানিগুলো করবে? না, এটা তো একটা আছে, যেহেতু সবচেয়ে মানে হাসি লাগে যে দুবাই থেকে হালাল ছাপ দেওয়া পেঁয়াজ আসছে, হালাল ছাপ দেওয়া ওই চাল আসবে, কিন্তু উৎপাদন করবে এই ভারতের মানুষই, যাদেরকে ওরা অনেককেই ওরা কাফের ভাবে। অতএব এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে পাকিস্তানের ইয়েতে, কিন্তু পকেট কাটছে কিন্তু সাধারণ বাংলাদেশিদের। তবে একটা কথা বলি, পেঁয়াজ নিয়ে যেটা ব্যাপার, সেটা আমি একটু পড়ছিলাম যে বাংলাদেশে এবার বাম্পার ফলন হয়েছে পেঁয়াজের। হ্যাঁ, তবে এটা 1-2 মাসের, মানে এদের যে পেঁয়াজ যেটা, সেটা 1-2 মাসও চলে না, সে দেশের চাহিদার যেটা, সেটা 1-2 মাসও চলে না। বাবু, যেহেতু আমাদের কথা হচ্ছিল এই পেঁয়াজ নিয়ে, আমদানি রপ্তানি নিয়ে, আমরা একটু এই মুহূর্তে এই দক্ষিণ দিনাজপুরে চলে যাব সরাসরি। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের সঙ্গে, শঙ্কু কর্মকার। শঙ্কু, যেভাবে আমরা দেখছি যে বাংলাদেশে হঠাৎ আইপি বন্ধ, এবং তার জন্য দক্ষিণ দিনাজপুরে কিন্তু ধাক্কা খেলেছেন ব্যবসায়ীরা, কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, নাজেহাল আন্তর্জাতিক পেঁয়াজ রপ্তানিকারকরা। তারা কি বলছেন এই মুহূর্তে? আমরা যদি নজর রাখি এই আমদানি রপ্তানি ব্যবসায়ীদের মধ্যে, তাদের কি অভিজ্ঞতা? দেখো, তোমাকে যেটা প্রথমে রাখি, শুধু কিন্তু দক্ষিণ দিনাজপুর নয়, পাশের জেলা যে মালদাতেও কিন্তু একই অবস্থা। আগে হাসিনা আমলে যেই পেঁয়াজ যেত হচ্ছে 2 থেকে 2,500 লক্ষ মেট্রিক টন, সেখানে কিন্তু এখন মাত্র 1200 থেকে 1400 মেট্রিক টন কিন্তু পেঁয়াজ যাচ্ছে। এর মধ্যে যে ওদের যেটা পারমিশন কিন্তু হঠাৎ করে হতকারিতার মধ্যে বলা যেতে পারে, একদিনের জন্য খুলছে বা 2 দিনের জন্য খুলছে, আচমকাই বন্ধ করে দিচ্ছে, মানে জাস্ট বলা যেতে পারে এটা ছেলে খেলামু। কিন্তু এই যে আমাদের দক্ষিণ দিনাজপুরে একদম শেষ প্রান্তে ভারতবর্ষের, এই পেঁয়াজগুলো কিন্তু আমদানি এখানে হয় না, নাসিক, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু পেঁয়াজগুলোকে আনতে হয়। আনতে কিন্তু যথেষ্ট একটা সময় লাগে। সেই কিছু কিছু গাড়ি যদিও বর্ডার পাস করানো গেলেও, 2-1টা গাড়ি যদি পাস করানো যায়, পরবর্তী গাড়িগুলো কিন্তু রাস্তাতেই কিন্তু থেকে যাচ্ছে। সেটা যখন গুটাম এখন এসে পৌঁছাচ্ছে, তখন কিন্তু বাংলাদেশ সঙ্গে সঙ্গে আইপি বন্ধ করে দিচ্ছে। সুতরাং
এই ব্যবসাদাররা কিন্তু তখনই মার খেয়ে যাচ্ছে যে এই যে পেঁয়াজগুলো, এতগুলো চাহিদাকৃত পেঁয়াজ যেটা বাংলাদেশে যাওয়ার কথা ছিল, যেটা এতদিন ধরে চলে এসেছে যেত, কিন্তু এখন কিন্তু আর পেঁয়াজগুলো যাচ্ছে না। সুতরাং আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে প্রচন্ডই ক্ষতির মুখে কিন্তু এখানকার যারা আন্তর্জাতিক পেঁয়াজ ব্যবসায়ী তারা কিন্তু জেসিবি দিয়ে, এমনও আমরা ছবি দৃশ্য দেখেছি যে জেসিবি দিয়ে ট্রাক্টর করে পচা পেঁয়াজ ফেলে দেওয়া হচ্ছে। স্বর্ণা। একেবারেই তাই। তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শঙ্কু, এভাবে তুমি আপনাদের আপডেট দিলে। আমি আবারও চলে যাব অমিতাভ বাবুর কাছে। অমিতাভ বাবু, যেমনটা আমাদের প্রতিনিধিও বললেন যে এই শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর নয়, মালদা বা বাংলার বিভিন্ন জায়গায় যে সমস্ত যারা রফতানি আমদানি রফতানি কারকরা রয়েছেন তাদের কিন্তু মাথায় হাত পড়েছে, শুধুমাত্র পেঁয়াজ নয় অন্যান্য ক্ষেত্রেও। এবং আমরা যদি নজর রাখি যে ইতিমধ্যেই আমরা জানি যে পাকিস্তান কিন্তু সাহায্য করছে বাংলাদেশকে, তারা চাল রফতানি করছে বাংলাদেশকে। অর্থাৎ এবার কোথাও গিয়ে তারা বন্ধুর বন্ধু শত্রু বন্ধু এই পলিসি কোথাও গিয়ে ফলো করছে। না, এখানে পাকিস্তানের তো আসলে কি বলবো, মানে ওদের তো নিজেরই মানে ওরা তো নিজেদেরই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না। ওরা এই মাঝে মধ্যেই মানে ভারতের সাথে সম্পর্কটা এই সিন্ধুর হওয়ার আগে, অপারেশন সিন্ধুর আগ পর্যন্ত মানে প্রতিটা ক্ষেত্রে চিনি বলুন, ইয়েতে বলুন, টমেটো বলুন, সব কিছু, আর চাল টাল তো ইত্যাদি আছে, এগুলি প্রত্যেকটা ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল। তো এখন হয়তো বা ওরা অন্য কোনো ভাবে একটা ব্যবস্থা করছে, কিন্তু অবস্থা সাংঘাতিক। আটার কেজি ওখানে 400 টাকা কেজি, পাকিস্তানি মুদ্রায় 400 টাকা, সেখানে 400 রুপি প্রতি কেজি ইয়েতে। তো সেখানে ওরা নিজেদেরই চলে না, কিন্তু ওরা একটা ওই বাংলাদেশ ক্ষেত্রে তো কবজা করতে হবে, অন্যভাবে এদের ম্যানেজ করতে হবে। তার জন্য হয়তো বা কিছু ভর্তুকিতেও এটা করছে। এটা ওরা হয়তো বা সামরিক বাজেট থেকে কিছুটা এটা প্রথম অবস্থায় দেবে, দিয়ে তারপরে ভারত পাকিস্তানের ভারত বাংলাদেশের সম্পর্কটাকে একবারে যতটুকু মানে তিক্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা আন্তর্জাতিক একটা ইয়ে চলছে, যেমন পাকিস্তান আছে, আজারবাইজান আছে।